সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজকে আমাদের আলোচনায় উপস্থিত আছেন আপনাদের খুবই প্রিয়, পরিচিত, আমারও প্রিয় লেখক, চিন্তক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। ফাহাম, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। ফাহাম, আসসালামু আলাইকুম। ফাহামের সাথে আমরা একসাথেই অ্যাক্টিভিজম করেছি। এই জুলাই আগস্ট বিপ্লবের পিছনে যে দীর্ঘ প্রস্তুতি, সেখানে আমরা একসাথে কাজ করেছি। দুজনে একসাথে একটা গ্রুপে, এবং এই লড়াইয়ের প্রত্যেক মুহূর্তে আমরা একে অন্যের সাথে যুক্ত ছিলাম। আমার মনে মনে পড়ে যখন কারফিউ হলো আর কি, ফাহাম আমাকে ফোন করেছে, এবং ফাহামের ফোন পেয়ে আমি কান্না শুরু করছি। ওটাই সম্ভবত তীব্র কান্না, এবং ফাহাম ওইদিকে কাঁদছিল, আমি বুঝতে পারছিলাম। তো আমাদের সেই দিনগুলো, শেয়ার্ড ইমোশন, শেয়ার্ড স্ট্রাগল, সেই দিনগুলোর কথাই আমরা আজকে বলবো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ফাহাম গেল বাংলাদেশে, ফিরে আসলো, যখন গেল তখন কেমন লাগলো, আর ফিরে আসার সময় কেমন লাগলো? ফাহাম, আপনাকে আমার চ্যানেলে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে প্রথম ধন্যবাদ। প্রশ্ন, আসেন আমরা আবার সেই ফোনে যেমন আলাপ করি সেরকম আলাপই করি আর কি দর্শকদের সামনে। পিনাকিদা, ওই সময়টা একটু ডিফিকাল্ট ছিল, বাট এট দ্য সেম টাইম ওই সময়টা আমার জীবনের শ্রেষ্ঠ সময়। আমি সবসময় আমার মানে শামাকেও বলছিলাম যে 5 অগস্ট হচ্ছে কি আমার মেয়ের জন্মের দিনটা আমার লাইফের সবচেয়ে সুন্দর দিন। এরপরে আহ, সবচাইতে রিমার্কেবল ডে আমার লাইফে 5 অগস্ট। এবং আমি যে কারফিউর সময়টা, ওই সময়টা আমি খুবই কি বলবো ট্রমাটিক আমার লাইফে। কারণ হয় কি, এই বাচ্চা বাচ্চা ছেলেরা মারা যাচ্ছে, এটা না নেওয়া যায় না, এটা একেবারেই নেওয়া যায় না। আর ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি। তো ওই যে ট্রমাটার শেষ হলো, সেটার একটা স্পেশাল স্থান আছে আমার জীবনে। তা আমি আবার দেবাশিসকে, ওই যে পোস্টার করে, হুম, হুম, দেবাশিসকে বললাম যে দেবাশিস, আপনার একটা পোস্টার আমি নেব, এবং আমার শর্ত হচ্ছে যে আপনার পোস্টারে আপনার সিগনেচার থাকতে হবে। কারণ হুম, হুম, আমি, তো সে একটু আশ্চর্যই হলো। তা আমি বললাম, কারণ এই যে এই টাইমটা আমার লাইফের একটা খুব রিমার্কেবল সময়, এটা গভীরভাবে আমার জীবনে দাগ কেটেছে। এবং আমি সত্যি আমাদের যে তরুণ সম্প্রদায়, এবং আসলে শুধু তরুণ সম্প্রদায় বললে হবে না, পুরো বাংলাদেশের যারা ওখানে ছিলেন তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা বোধ করি। এটা হচ্ছে যে, কারণ আমি যে বাংলাদেশে গেলাম, এটা তো হুম। যাওয়া সম্ভব ছিল না। মানে আমি আশা করতাম অবশ্যই, কিন্তু আমি কিন্তু চিন্তা করতে পারিনি যে এই জিনিসটা হবে, কিন্তু এটা হয়েছে। এবং এই হওয়ার পেছনে বাংলাদেশের ছাত্র জনতা এবং সবাই, শুধু ছাত্ররা শুরু করেছেন, কিন্তু সবাই আলটিমেটলি তাদের কাছে আমি গভীর কৃতজ্ঞতা বোধ করি। এবং যখন বাংলাদেশে গেলাম, সেই একটা ইউফোরিয়া কাজ করছিল হুম। যে একটা মুক্ত স্বাধীন দেশে যাচ্ছি আমি। এবং এই যে ইউফোরিয়া, সেটা কিন্তু আমার একার না। এটা আপনি শুনলে আশ্চর্য সবার। হবেন। হ্যাঁ, রাস্তাঘাটে আমি যেখানেই আহ, মানুষের সাথে কথা বলেছি, সবাই আমাকে একটা কথা বলে যে, ফাহাম ভাই, খুব ভালো লাগছে যে আম, স্বাধীনভাবে কথা বলতে পারি। মানে আপনি চিন্তা করেন, একটা আমার বন্ধু ড্রাইভার, সে আমাকে বলছে, সে মানে জব্বা পরে, হুম, হুম, সেই ডিভাউট মুসলিম। হুম, তো হুম, সে বলছে আমাকে যে সে ইউটিউবে মানুষকে এই নুসিয়ার ভিডিও শেয়ার করতে চায়। তো হুম, সে হুম। বলছে যে, ভাই আমি ভয় পেতাম যে মানে সে তো গুম হবে না, ইউ নো দ্যাট, কিন্তু কোনো বিপদ তার হয় যে কিনা আর কি। কিন্তু হুম, বিপদ, কিন্তু ভয়টা কোন পর্যায়ে চলে গিয়েছিল, হুম, যে সে বলছে যে ভাই এখন আমি আহ, মুক্তভাবে কথা বলতে পারি। এবং আমি পরের দিন জুম্মার নামাজে গেলাম। জুম্মার নামাজে গিয়ে আমি সত্যিকার অর্থে মুগ্ধ যে এত চমৎকার উত্তরা 4 নম্বর সেক্টর, আমি জানি না ইমাম সাহেবকে, এবং এত সুন্দর উনি বয়ান দিলেন খুতবা সেই দিলেন। জুম্মার খুতবার মধ্যে। উনি কিন্তু কোনো মানে একদম প্রপার ট্রেইনড সাইকোলজিস্টের মতন করে কথা বলেন। উনি কিন্তু কোনো মানে ইসলামের কথা বলেন নাই সেই অর্থে। উনি বলছিলেন যে আমাদের ফিলোসফিক্যাল সমাজে সামথিং। ফিলোসফিক্যাল, অ্যাবসলিউটলি, যে আমাদের সমাজে কোন কোন জায়গায় ভয় চলে গিয়েছিল, আর সব জায়গায় এই চুরি বাটপারি লুটপাট, এগুলো নিয়ে ওনার যে কথা, রিমার্কেবল ইনসাইট। এবং এই যে কথাগুলো বলতে পারছিলেন উনি, আমি তো বেশ 5 তারিখে কিছুদিন পরে গেছি, 15ই আগস্ট গিয়েছিলাম। তো মানে সে হচ্ছে 1 মাস আগে ওই কথাগুলো বলতে পারতেন না।
এবং এই জিনিসটা কিন্তু সমাজের সব জায়গায় আমি দেখেছি। আমি একটু ইন্টারাপ্ট করি, Sure. ফাহাম, আপনি ফিলোসফিক্যাল কথাটা বললেন না, আমার হঠাৎ করে মনে পড়লো যে ধরেন আমরা যে এক গ্রুপে আমরা কথা বলতাম, আমরা আমরা শেয়ার করতাম আমাদের, এবং কে কি করব সেটাও আমরা ঠিক করতাম সেখানে, নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করতাম এবং একসাথে যে অ্যাক্টিভিজমটা করতাম, হ্যাঁ, যে সমস্ত ডিফারেন্স ভুলে, আমাদের অনেকের মধ্যে অনেক ধরনের ডিফারেন্স আছে, তাই না? That's কিন্তু good. সমস্ত ডিফারেন্স ভুলে সবাই যে একটা জায়গায় চলে আসা, আহ, এই এই ফেনোমেননটাকে আপনি কিভাবে দেখেন? মানে আমার কেন জানি মনে হয় যে ইট ইজ সামথিং ডিভাইন, মানে একটা জাতির জীবনে ডিভাইন কিছু মোমেন্ট আসে। ওই মোমেন্টটা ছিল বিপ্লব, বোধহয় সম্ভবত একটা ডিভাইন মোমেন্ট, যেখানে সমস্ত মানুষকে একটা জায়গায় নিয়ে আসে। হ্যাঁ, আপনার কি মনে হয়? এটা একটা হিস্টোরিক মোমেন্ট, এবং এটার কৃতিত্ব কিন্তু শেখ হাসিনার। মানে শেখ হাসিনা তো মানে দেশটাকে সর্বনাশ করে দিয়েছে। মানে আমি একটা জিনিস বাংলাদেশে গিয়ে বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আপনি প্যারিসে থেকে জিনিসটা বুঝবেন না, আপনাকেও দেশে যেতে হবে। হুম, হুম, বাংলাদেশের মানুষ আমাদেরকে কিভাবে দেখেন, তারা আমাদেরকে খুব কাছের মানুষ মনে করেন। হুম, এই কারণে যে গত 15 বছর তারা যে সত্য কথাগুলো বলতে চাইতেন, হুম, সেই কথাগুলো, আমি তো আসলে আপনার মতন কিংবা অন্যান্যদের মতন এত রেগুলার না। আর তাছাড়া আমি ঠিক অ্যাক্টিভিস্ট আপনাদের সেন্সে না, কারণ আমি যেই সমস্ত, আমি আসলে লিখতে পছন্দ করি, কিন্তু তারা যে জিনিসটা বলতে চাইতেন হুম, সেই বলাটা আমাদের মুখে শুনতে শুনতে পেতেন, এবং এই জন্য তাদের আ- আমার কাছে মনে হয়েছে যে আমাদের প্রতি একটা ভালোবাসা আছে। হুম, এবং এই ভালোবাসাটা জেনুইন। মানে আমার মনে পড়ছে যে ওই আমি একটা কথা বলি, আদর্শ পাবলিশার্স একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে গিয়ে কথা বলি। তো আমি ওখানে গিয়েছিলাম। অনেস্টলি আই থট আমি হুম, একাডেমিয়া লাইনের মানুষ, মানে আমরা যখন কথা বলি আমি এক্সপেক্ট করি 20 জন মানুষ থাকবে। দ্যাট হুম, ওয়াজ মাই মানে আন্ডারস্ট্যান্ডিং, যে হুম, 20-30 জন মানুষ থাকবে সর্বোচ্চ। তো ওখানে গিয়ে আমি দেখি যে হল ভর্তি মানুষ, হলের বাইরেও অনেকে। এবং তারা যখন আমার সাথে কথা বলতে আসছেন, একটা মেয়ে, আম, সে হিজাব করে আছে, এবং সে আমাকে বলল যে ভাইয়া, আপনি আপনি জানেন না যে আপনি আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট, কিন্তু একটা কথা আপনি আমাদেরকে প্রমিস করবেন যে আপনি আমাদেরকে ছেড়ে কখনো যাবেন না। অর্থাৎ স্টুডেন্টদের কথা বলছে, সে হুম, স্টুডেন্ট। হুম, এবং এই মেয়েটা সম্ভবত বরিশাল থেকে এসছে। বরিশাল, আচ্ছা, আমি ভুলেই পুরোপুরি মনে নেই, হয় বরিশাল না মুন্সিগঞ্জ, কোন একটা হুম, হুম, জায়গা থেকে। তো এই, ইট টাচড মি, দ্যাট ওয়াজ ভেরি পিওর হুম, হুম, ইমোশন। এবং এই জিনিসটা আমি পথে ঘাটে সব জায়গায় দেখেছি যে বাংলাদেশের মানুষ আমাদেরকে এটা মনে করেন। এবং এটার আপনি যে প্রশ্নটা করলেন যে এই হিস্টোরিক মোমেন্টটা কিভাবে হলো, হুম, আমার কাছে অনেকগুলো অদ্ভুত ব্যাপার আছে। যে আপনি যদি দেখেন যে অ্যাক্টিভিস্ট যারা হুম, যারা প্রমিনেন্ট অ্যাক্টিভিস্ট, আপনি জাহেদ ভাই, তারপর শাহেদ আলম ভাই, জুলকারনাইন স্যার, এরা কেউই কিন্তু জেনজির মানুষ না। এরা কিন্তু না, সবাই, এবং এটা কিন্তু একটা অ্যাবনর্মাল জিনিস যে বাংলাদেশের আপনি যদি এই অ্যাক্টিভিস্টদের চিন্তা করেন, সারা দুনিয়ায় যারা অ্যাক্টিভিস্ট তারা কিন্তু সব ইয়াং জেনারেশনের। হুম, হুম, বাংলাদেশের ব্যাপারটা একটু অদ্ভুত, যে বাংলাদেশের যারা এই যে ভয়েস অফ দ্য নেশন, এই মানে ইন দ্য ইন এ পারভার্টেড ওয়ে, যে হুম। আম, আওয়ামী লীগের সময়, তারা সব ইয়াং পিপল না। কিন্তু তার ইয়াং পিপলরা তাদেরকে, আমার কাছে মনে হয়েছে যে খুব আপন মানুষ মনে করেছেন। এটা কিভাবে হলো? মানে ধরেন আমার পক্ষে, আমি তো আপনাদেরও সিনিয়র, মানে আমার তো কোনোভাবেই উম, মানে তরুণদের কাছাকাছি যাওয়ার মতো বয়স না, কিন্তু এটা কিভাবে হলো, সম্ভব হলো? এটা এটা খুব সিম্পল বিষয়। আমি একটা সহজ কথা বুঝি, ট্রুথ। আপনি যদি সত্য কথা বলেন, এটার একটা অন্য ধরনের পাওয়ার আছে। এবং ট্রুথ স্পিক্স ফর ইটসেলফ। এবং আমাদের সামষ্টিকভাবে আমি যেমন জাহেদ ভাইয়ের কথা বলি, উনি তো বাংলাদেশেই ছিলেন, ওনার হুম, কথা বলছি এই কারণে যে জাহেদ ভাই তো আম, দেখেন, বাংলাদেশে থেকে আমাদের সবার চাইতে ওনার রিস্কটা বেশি ছিল। অবশ্যই। এবং হ্যাঁ মানে, এবং যেহেতু উনি বাংলাদেশেই ছিলেন, তো ওনার সাথে আমার মানে এইবারই প্রথম দেখা হলো। তো হুম, আমি যখন কথা, যেটা ওনার সাথেও কথা বলে
রাস্তাঘাটে ওনাকেও মানে সবাই অ্যাপ্রোচ করে। তো ওখানে গিয়ে যেটা আমি বুঝেছি যে শুধুমাত্র ট্রুথ যদি কেউ বলে মানে আহ, স্বৈরাচারের সময়, দ্যাট ইজ মানে একটা, হাউ শুড আই পুট ইট, একটা বৈপ্লবিক ব্যাপার আছে শুধুমাত্র কেউ যদি সত্য কথা বলে। টু এবং টেল দ্য এই ট্রুথ ইজ রেভলিউশনারি, এটা বোধহয় গ্রামসির কথা। হ্যাঁ, গ্রামসির কথা, এক্স্যাক্টলি। অ্যান্ড স্পেশালি এটা তো আমি নিজের জীবন থেকে বুঝলাম যে এই মুহূর্তে সত্য কথা বলাটার আম, ওই মর্তবা নাই, কারণ এই মুহূর্তে সবাই সত্য কথা বলতে পারছেন স্বাধীনভাবে। কিন্তু যখন তারা পারতেন না, তখন যারা কথা বলতে পেরেছেন তাদের আহ, তাদেরকে মানুষ ভালোবাসেন। এটাই হচ্ছে কি আমার দেখা। আর কথা এই আলোচনার আগে যে আমরা বলছিলাম যে আসার সময় কি মনে হলো এবং যাওয়ার সময় কি মনে হলো, দেখেন এইটা আপনি গেলেও যা হতো, মানে আমি গিয়ে সেটাই হচ্ছে যে একটা, যেহেতু আমরা পার্সোনালি এটার মধ্যে খুবই ইনভলভড, সেহেতু একটা পার্সোনাল ইউফোরিয়া কাজ করেছে। তা আমি নিশ্চয়ই। আসার সময় আমি বলবো না যখন আশাহত হয়ে এসেছি, আমি আশাহত হই নাই এই কারণে যে আপনি বলতে পারেন যে এই গভর্নমেন্ট খুব ভালো ফাংশন করছে না, বাট এমনই তো হওয়ার কথা। আপনি যদি চিন্তা করেন যে আওয়ামী লীগ যেই মেস ক্রিয়েট করেছে, এর মধ্যে 17 জন মানুষ যারা উপদেষ্টা, আমার মনে হয় 17 জন, 16 কিংবা 17 জন, যতজনই হোক, তারা তো পলিটিক্যাল না, এবং দে ট্রাইং দেয়ার হার্ট এন্ড সোল, কিন্তু এট দ্য সেম টাইম দ্য চ্যালেঞ্জেস আর ইনসারমাউন্টেবল। এবং এই চ্যালেঞ্জ গ্রহণ করা আপনি চাইলেও ভাইয়া পারবেন না। বাংলাদেশের যে পরিস্থিতি এখন, আমি ব্যক্তিগতভাবে যত খারাপ অবস্থাই হোক, আমি এর মধ্যে আশা দেখতে পাই এই কারণে, কারণ আমি একটা জিনিস মনে করি যে বাংলাদেশের মানুষকে যদি স্বাধীনতা দেওয়া যায়, যে তার উপর যদি কেউ চেপে না বসে, বাংলাদেশের মানুষের কিন্তু সমস্যা সমাধান করার ক্ষমতা অসীম। এবং ওই জিনিসগুলো আমাকে খুব, আমি সবসময় দেখেছি যে আমরা খুব ব্রাইট না, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমাদের মধ্যে মানে জীবনী শক্তি, মানে এটা প্রাণশক্তি, অসীম, প্রাণশক্তি প্রাণ অসম্ভব। শক্তি। আমি আমি জাস্ট আপনার আগের ওই প্রসঙ্গটায় আসি আর কি, মানে উপদেষ্টাদের কথা বললেন তো, মানে আমার ফ্রাস্ট্রেশন আছে এবং আমি তো সেটা প্রকাশ করি। হ্যাঁ, হুম, ধরেন এটা ঠিক যে তারা পলিটিক্যাল না, এবং এটাও ঠিক যে নন পলিটিক্যাল বা অ্যাপলিটিক্যাল লোকজনদেরকে, পলিটিক্সের বাইরের লোকজনদেরকে নেওয়া হয়েছে। কিন্তু ধরেন যে খুব কম্পিটেন্ট লোক পলিটিক্স করেন না, এরকম লোক কি নাই, ছিল না যাদেরকে নেওয়া যেত? আমি এক্সাম্পল দিই, আমি আসলে নাম ধরে এক্সাম্পল দিতে চাই না, কারণ এতে ওনাদেরও বিপদ হয়, আর মনে করে যে বোধহয় আমি ওনাদের কথা বলছি, তা না। ধরেন বদিউল আলম মজুমদার, আমি কিন্তু আশা করেছিলাম যে বদিউল আলম মজুমদার এই উপদেষ্টা পরিষদে থাকবে। হ্যাঁ, এবং উনি তো লড়াই করেছেন এবং ফ্যাসি বিরোধী লড়াইয়ের সাথে যুক্ত ছিলেন, ইন্টেলেকচুয়ালি যুক্ত ছিলেন, ওনার বয়স বিবেচনায় দারুণ কাজ করেছেন। আম, তারপরে ধরেন আমরা মনে করি যে আর্মি মনে করে যে আমাদের আর্মির তরফ থেকে কেউ না কেউ থাকবে, এবং আর্মির তো কয়েকজন আছেনই। কিন্তু আমার মনে হয় যে ধরেন আর্মিতে যদি আমি আর্মি অফিসারদের দেখি, সৈনিকদেরকে দেখি, আর্মির মধ্যে খুব ভালো, মানে খুব প্রমিনেন্ট ফিগার যদি আমি বলি এক্স আর্মি অফিসারদের মধ্যে, এটা নিঃসন্দেহে আইকেবি, ইকবাল করিম হুম, ভুইয়া। তো হুম। মানে উনারা কেন না, মানে আমরা কেন উনাদের সার্ভিসটা নিলাম না? হ্যাঁ, এই প্রশ্নগুলো আমার আসে আর কি। হ্যাঁ, তো এখানে এটা আমি ঠিক সব কথা যে, বলতে পারবো না ভাই। না ঠিক আছে, আমি আমি হ্যাঁ, যাচ্ছিও না ওই জায়গায়, আমি আমি ওই জায়গায় যাচ্ছিও না, কিন্তু আমার আমার প্রশ্নটা হচ্ছে যে কেন আমরা বেস্ট মাইন্ড গুলোকে এক জায়গায় করলাম না? এটাই হচ্ছে বেস্ট আমার। মাইন্ড, বেস্ট মাইন্ড এক জায়গায় আনলেও হতো না, এটা আমি কেন বেটার হতো আপনাকে কিনা, বলি। মানে হতো না তো একটা জিনিস, কিন্তু এর চেয়ে বেটার ফাংশন করতো কিনা, সেটা হচ্ছে আমার কথা। না, করতো না। তাই? আমি কেন করতো না? কেন, আমি কেন মনে করি ভাই যে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা জিনিস আন্ডার এস্টিমেট করি, যে আমাদের রট কোন পর্যায়ে, এই ব্যাপারে কিন্তু আমাদের অনেকেরই ধারণা নাই যে অ্যাকচুয়ালি একটা ফাংশনাল স্টেট, ডিসফাংশনাল স্টেটের যে প্রবলেম মানে লেভেলটা কোথায়, এটা আমরা অনেকেই পুরোপুরি বুঝতে ব্যর্থ হই। আমি কয়েকটা উদাহরণ দিই আপনাকে। হুম, বলেন। এই পরশুদিন কিন্তু তার আগের দিন আমার ছোটবেলার এক ডিবেট করার এক ছোট ভাই, ও অস্ট্রেলিয়াতে মাইগ্রেট করেছে। তো ও বলছিল যে ভাইয়া দেখেন, ওর বাবা হচ্ছে গিয়ে পাবলিক সার্ভেন্ট, হুম, হুম, বাংলাদেশে ছিলেন। তো ও বলছে যে ভাইয়া দেখেন, আমি এখানে, আমি জিজ্ঞেস করলাম যে কেন আর চলে আসলাম,
তো সে বলছে যে তার ওর ছেলেটার সাথে ছিল, তো হুম। ইজ ইন ইয়ার 8 এবং বাংলাদেশের একটা ভালো স্কুলে সে পড়াশোনা করতো, সেটা হচ্ছে কি আইডিয়াল স্কুলে। মানে অ্যাটলিস্ট আমাদের সময় আইডিয়াল ঢাকা শহরের একটা টপ স্কুল ছিল। তো ওর মুখে আমি শুনছি যে ও ইয়ার 8-এ পড়ে, এখন পর্যন্ত অ্যালজেব্রা কি জানে না। জাস্ট ইমাজিন দিস, ইয়ার 8-এ পড়ে অ্যালজেব্রা কি জানে না, কোনোদিন অ্যালজেব্রা করে নাই। এবং ওই ছেলে বলছিল যে 6 মাস, এই জুন মাসের দিকে ওদের হাফ ইয়ারলি পরীক্ষা ছিল। হুম। হাফ ইয়ারলি পরীক্ষায় যে প্রশ্ন, হুম। পরীক্ষার আগের দিন ইউটিউবে প্রশ্ন ফাঁস হতো। আচ্ছা, জাস্ট ইমাজিন, যে স্কুলের পরীক্ষা, ডেঞ্জারাস। ইউটিউবে প্রতিদিন রাত 10টার সময় আবার ও বলছে যে অঙ্কের পরীক্ষা আগে, এটা আবার আগেও, মানে 10টা 11টার দিকে না, অনেক মানে তারা খুব কনসিডারেট ছিল যে হুম। মানে 9টা 10টার দিকে তারা কোয়েশ্চেন আউট করে দিত। আবার টিচার আবার যাতে বেশি মনিটাইজ করা যায়, সেজন্য এক পাতা একটা ভিডিওতে দিত। আচ্ছা। হ্যাঁ, এবং প্রশ্নের উত্তরও ওই মানে ইউটিউব ভিডিওর মধ্যে থাকতো। আচ্ছা, এটা হচ্ছে ইয়ার 8-এর অবস্থা। প্লাস সর্বনাশ। মানে ইয়ার না, এইটে ইয়ার ঠিক আছে, ঠিক এবং আছে, ইয়ার আমরা সেভেনে আ- আমি আরো কয়েকটা উদাহরণ দিব আপনাকে, এটা আচ্ছা, দর্শকদের শোনা দরকার। ইয়ার 7-এ হ্যাঁ। পরীক্ষায় এসছে যে আম, আপনার কি জানি বলে, ডেঙ্গুতে আক্রান্ত বন্ধুর জন্য কিভাবে মোনাজাত করতে হয়, হুম। এটা হচ্ছে গিয়ে পরীক্ষার প্রশ্ন। হুম। হুম। আমরা যখন ছোট ছিলাম, আমরা স্কুলের মামাকে টাকা দিতাম কোন সময়? আপনি, আমরা যখন স্কুলে ছিলাম, স্কুলের মামাকে টাকা দিত যদি কেউ গাঁজা খেয়ে ধরা পড়লো, সিগারেট খেয়ে ধরা পড়লো, যাতে প্রিন্সিপালের কাছে না পৌঁছায় হুম। সেজন্য ওই মামাকে টাকা দিত। এটা হুম। হচ্ছে আমাদের অভিজ্ঞতা। হুম। আমি ক্যাডেট কলেজ যেটা দেখি নাই, কিন্তু তবুও আমি জানি যে এই ধরনের ঘটনা ঘটতো। হুম। ওরা টাকা দেয় ফুটবল খেলার জন্য। মানে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করেন, যে আমরা একটা বিপদ আটকানোর জন্য স্কুলের মামাকে টাকা দিয়েছি, তাও এটা রেগুলার না। হুম। আর এরা টাকা দেয় স্কুলের তার যেটা এই রাইট, কাজটা, তার যেটা রাইট সেটা সেটা করার জন্য সে টাকা দিচ্ছে। সেটা এক্সারসাইজ করার জন্য সে টাকা দিচ্ছে। হুম। এটা হচ্ছে কি স্কুল কলেজে। আমি, আপনি যে মিলিটারির কথা বললেন, যে মিলিটারি হুম। থেকে কেন আইকেবি কে নেওয়া হয়নি, কিংবা হুম। এফিশিয়েন্ট অফিসারদেরকে কেন নেওয়া হয়নি, হুম। আমাদের ভাই ধারণা নেই যে মিলিটারির কি অবস্থা। এগুলো আমি বলতে চাই না, তারপরেও আম, একটু বলা দরকার। আপনার, আপনি একটা ভিডিও শেয়ার করেছেন যে একটা ব্রিগেডিয়ার যদি ডাকাতিতে হুম। মানে পার্টিসিপেট করে, হুম। একটা তাও সার্ভিস আবার ব্রিগেডিয়ার, তাও আবার মানে ইউনিফর্ম পরে। ইউনিফর্ম পরে, ইট ইজ জাস্ট আমি আমি আনইমাজিনেবল। কালকে কালকে যখন স্বামী আমাকে ফোন করে বলল ঘটনাটা, আমি তো মানে এতে কি, এটা কি? মানে সর্বনাশ। একটা এয়ারফোর্সের একজন অফিসার সৈনিকের থেকে 90,000 টাকা ঘুষ খাবে। আমি বলতে চাচ্ছি না, কারণ আমি নাম টাম নাই বলি, এগুলো বলাটা ঠিক না। এখন দেখেন, এটা হচ্ছে কি একদিক করাপশনের দিক, অন্য দিক দেখেন যে কোন আমি লেভেলের। আমি আমি তো আরো শুনেছি আর কি, স্বামী তো আমাকে বলেছে, হ্যাঁ, স্বামী তো বলেছে যে মানে কমান্ডিং স্বামী, পজিশনে মানে সেক্সুয়াল অ্যাডভান্টেজ নেওয়া, এটা তো ইট ইজ জাস্ট আনথিঙ্কেবল। মানে একটা জেনারেল লেভেলের লোক, মানে আমি জাস্ট নাম বলছি না, তার মেয়ের থেকে কম বয়সী র্যাঙ্ক পাওয়া মেয়েদের সে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে, একটা জেনারেল। হ্যাঁ, মানে আপনি যদি ল্যাটিন আমেরিকার উপন্যাসগুলো পড়েন, ওখানে তো আসলে এই জিনিসগুলো প্রায় আসে। এক্স্যাক্টলি। ওখানেও ওখানে যে জিনিসগুলো আসে, যে জেনারেলদের যে সেক্সুয়াল প্রক্লিভিটি, এটার যে যারা কি বলবো, যে সমস্ত মেয়েরা এটা শিকার, তারা কিন্তু আমি যতদূর মনে পড়ে যে এরা কিন্তু কেউ মিলিটারির লোক না। হ্যাঁ, আমাকে, মানে আমার বাবাদের মিলিটারির কন্টেম্পোরারি লোক না মানে, মিলিটারির মানে লোক না। মানে একজন ফিমেল মিলিটারি অফিসার, ও আচ্ছা। বুঝতে পারছেন? মানে যে হুম। আমি হুম। আমি যে সমস্ত জায়গায় পড়েছি, হুম। এমনকি মানে এখানে বলি যেহেতু এটা টেলিভিশন নাম, হুম। যে আমাদের বাবাদের কন্টেম্পোরারি
অফিসারদের কাছে আমি এই জিনিসটা অনেকের কাছে শুনেছি যে আমাদের একজন এরশাদ সাহেবের তো আসলে এই ব্যাপারে বেশ দুর্নাম ছিল। কিন্তু আচ্ছা, এটা আমার কথা না, স্ট্রিক্টলি ওনাদের কথা। আমি এটার সত্য মিথ্যা কিছুই বলতে পারবো না, যা আমি শুনেছি আমি সেটাই বলছি। যে তারা একটা কথা বলতেন যে এরশাদ সাহেব কিন্তু কখনোই কোনো মিলিটারি অফিসারের ওয়াইফদের সাথে কখনোই কোনো অ্যাডভান্সমেন্টের দিকে যাননি, রাইট? সেই ব্যাপারে উনি অত্যন্ত আহ, সুনাম আছে ওনার। হ্যাঁ, এখানে দেখেন, আর আমাদের দেশের এখনকার জেনারেলরা ফোর্সের, এগুলো এগুলো বলা খুব ডিফিকাল্ট ভাই। মানে কারণ আমি 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 আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। মানে ধরেন যখন বিডিআর কার্নেসটা হলো, তো ওই সময় আমি আমি পপুলারে, আমি তো আমার অফিস কিন্তু জাস্ট ওই রাস্তাতেই। হ্যাঁ, পপুলারের যে হ্যাঁ, এক্স্যাক্টলি। ফার্মাসিউটিক্যাল অফিস আছে ওই রাস্তাতেই, মানে কয়েকটা ব্লক পিছনেই কিন্তু ঘটনাটা ঘটছে আর কি। তো যখন এই সমস্ত ডেড বডি গুলো বেরোচ্ছে, ইয়ে হচ্ছে এবং সমস্ত স্টোরি গুলো বেরিয়ে আসছে, ওই সময় আমাদের এইচআর ম্যানেজার ছিল এক্স আর্মি অফিসার, একজন এক্স মেজর আর কি। খুব ভালো ছেলে, এখন 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 হংকং এ থাকে বোধহয়। এখন স্ট্যান্ডার্ড চার্টারে কাজ করে। তো ও আমাকে বলছে সে, যে স্যার আপনি জানেন যে একজন আর্মি অফিসার সে কোন জিনিসটাকে সবচেয়ে বেশি ইয়ে করে প্রোটেক্ট করতে চায়, সেটা হচ্ছে যে ডিগনিটি, অফকোর্স। মহিলাদের ডিগনিটি, আর্মি অফিসারদের ডিগনিটি, আর্মি অফিসারদের ওয়াইফদের ডিগনিটি। এইটা তার কাছে 1 নাম্বার প্রায়োরিটি। হ্যাঁ, এবং আপনি কখন আমাকে সে বলছে অ্যাবসলিউটলি। যে আপনি কখনোই দেখবেন না যে আর্মি অফিসারের ওয়াইফকে কোনোভাবে অসম্মানিত করেছে কেউ, সেটা একজন আর্মি অফিসার মেনে নেবে, কখনোই মেনে অ্যাবসলিউটলি নেবে। নট। এবং মানে সেইটা ছিল, এটা বেশি দিন আগের কথা না, 2008 সালের ঘটনা। হ্যাঁ, ইফ ইউ কান্ট প্রোটেক্ট ইউর ওয়াইফ, হাউ উড এক্স্যাক্টলি ইউ প্রোটেক্ট দ্য কান্ট্রি? মানে এক্স্যাক্টলি। এটা একটা অবাস্তব বিষয় না? এবং মানে এই ভ্যালুস গুলো এবং যে জাস্ট মিলিটারির মধ্যে জাস্ট 16 বছরের মধ্যে এটা পুরোপুরি ধ্বংস অ্যাবসলিউট হয়ে গেল। অ্যাবসলিউট ধ্বংস করে ফেলেছে। এখন একজন, এটা তো হচ্ছে আর নন প্রফেশনালিজম কোন পর্যায়ে গিয়েছে দেখেন। একজন এয়ারফোর্স চিফের মেয়ের বিয়ে হবে, হুম, সেই মেয়ের বিয়েতে এয়ারফোর্সের অফিসারদেরকে নাচানো হবে, অফিসারদেরকে, সার্ভিং অফিসারদেরকে নাচানোর জন্য যশোর থেকে ঢাকায় আনা হয়েছে। ইজ দিস হাউ উই শুড রান আওয়ার ইনস্টিটিউশনস? হাসিনা যে আমাদের কি ধ্বংস করেছে, এটা না মানুষ মানে বুঝতে পারে না যে আমাদের পুরো সোশ্যাল ফ্যাব্রিক ধ্বংস করে ফেলেছে। একদম 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 একদম। একদম ওটা ডিস্ট্রয়। তো আমরা বুঝতে পারতাম, সোশ্যাল ফেব্রিকটা যে ধ্বংস করেছে, এটা ইভেন আমরা কিন্তু অনলাইনেও বুঝতে পারতাম। হুম। ধরেন এই যে, মানে মুরব্বিদেরকে সম্মান করতে এক্স্যাক্টলি। হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এইটা কি আমাদেরকে কেউ শিখিয়েছে? আমি আপনাকে একটা না। এক্সাম্পল দিই, খুব ইন্টারেস্টিং এক্সাম্পল। সেটা হচ্ছে যে তখন আমি কেবল আজিজুল হক কলেজে ভর্তি হয়েছি, মানে স্কুল থেকে পাশ করে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। তো তখন তো সবারই একটু নতুন নতুন হিরোইজম হয় আর কি। তো কোর্স। রিক্সায় আমরা একটা জায়গায় গেছি আর কি, 3 জন চড়ে একটা জায়গায় গেছি, এবং রিক্সাওয়ালা এটা পছন্দ করেনি যে আমরা 3 জন চড়বো, কারণ টানতে কষ্ট হচ্ছে। এবং নামার সময় আমরা ইউজুয়াল যেটা ভাড়া সেটা ওনাকে দিয়েছি, এবং উনি এটা অ্যাকসেপ্ট করবেন না। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করলে বুঝতেন আমি ওনাকে উনি উনি করে বলছি হুম। কেন, এটা আমি পরে ব্যাখ্যা করছি। তো অ্যাকসেপ্ট করবেন না, এবং উনি বললেন যে দেখেন আপনারা তো 3 জন চড়ছেন, হ্যাঁ আমার টানতে কষ্ট হয়েছে, হ্যাঁ তো আপনি যদি ওই ভাড়াটাই দেন, সে খুবই ন্যায্য কথা বলছেন, যে আপনি যদি ওই ভাড়াটাই দেন তাহলে তো আমার প্রতি ইনসাফ করা হলো না। তো এটা আমাদের গায়ে লাগলো। হ্যাঁ, আমাদের কাছ থেকে বেশি ভাড়া নেবে, এটা তো আমাদের ইগোতে লেগেছে আর কি। এবং ভাড়া না দিয়ে একটু দুর্ব্যবহার করা হয়েছে ওই ভদ্রলোকের সাথে, রিক্সাওয়ালার সাথে। তো যাই হোক, তারপরে আমরা কাজ টাজ সেরে আমি বাসায় ফিরছি। বাসায় ফিরে দেখি আমার বাবা অগ্নিমূর্তি হয়ে আছে, কারণ ওই রিক্সাওয়ালা যে বাবার কাছে কমপ্লেন করে দিচ্ছে, এবং যা পিটুনি দিল সেদিন বাবা। হ্যাঁ, হ্যাঁ। মানে আপনি তাহলে চিন্তা করেন যে একজন রিক্সাওয়ালা, হ্যাঁ, সে একটা পাড়ার একজন মুরব্বীর কাছে তার ছেলের ব্যাপারে হুম। কমপ্লেন করতে পারে, এবং এই কমপ্লেনটাকে খুব সিরিয়াসলি নেওয়া হয় ফ্যামিলিতে, অ্যাবসলিউটলি। এবং সেইটার একটা ব্যবস্থা করা হয়। এবং আমার ওই যে সেই দিন যে শিক্ষাটা হলো, হ্যাঁ, সেই শিক্ষা তো আমি এখনো ভুলিনি। এই সোশ্যাল অ্যাবসলিউটলি। ফ্যাক্টরি তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এগুলো একেবারে। সোশ্যাল ভ্যালুজ, এগুলো ভেরি ইম্পর্টেন্ট থিংস। মানে দিস ইজ আমাদের যে জীবন, আমরা যেটা বলি না হাজার বছরের, মানে কিছু বুলশিট কথা আছে না যে হাজার বছরের ঐতিহ্য, কিন্তু আমাদের একটা পার্টিকুলার ওয়ে অফ লাইফ আছে, দ্যাট ইজ ট্রু।
এবং এটা কিন্তু টাইমলেস না হলেও এটার মধ্যে টাইমলেসনেস আছে, অন্যভাবে আছে। মানে এটা দীর্ঘদিনের ঐতিহ্য। আমাদের দেশের যে আদাব মানুষের সাথে, হুম হিন্দুস্তানি মুসলমানের যে আদাব, হুম এটা কিন্তু খুব একটা, আমি শুধু হিন্দুস্তানি মুসলমানের কথা বলছি না, আমি হিন্দুস্তানি আম, হিন্দুদের মধ্যেও এই আদাবটা ছিল, হুম এবং এই আদাবটা সমাজ থেকে নাই হয়ে গেছে। এবং আমি ইন্ডিভিজুয়ালি বেয়াদব মানুষকে সহ্য করতে পারি না। হ্যাঁ, বেয়াদব মানুষ সহ্য করতে পারি না, কারণ হচ্ছে যে মানে আমি নিজে, কেউ যদি আমাকে ফেসবুকে এসে ঠাস করে তুমি করে কথা বলে, আমি তাকে ব্লক করে দিই। হুম হ্যাঁ, কারণ আমাকে মানে আই লাইক দ্যাট থিং, যে ওল্ড ওয়ে, যে আপনার, আমি একজনকে সবাইকে আপনি করে বলি, আই এক্সপেক্ট যে আপনি আমাকে আপনি হুম করে বলবেন। হুম এবং আপনি যদি আমার বড় হন তাহলে আপনি আমাকে তুমি করে বলবেন, দ্যাটস ফাইন। হুম কিন্তু এই যে আমাদের সমাজের যে আধুনিকতার নামে, কিংবা এটা আসলে আধুনিকতা না, এটা এটা মানে সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেলে আমাদের কোনো যে নর্মস থাকে সোসাইটি, হুম সেটা হুম সবার আগে আঘাতপ্রাপ্ত হয়। এটা হুম আঘাতপ্রাপ্ত হয় কেন? কারণ হচ্ছে গিয়ে আমাদের সমাজে কিছু চুক্তি আছে। এই হুম চুক্তির মধ্যে কিন্তু আম, এই চুক্তিগুলো কিন্তু আমরা ইনহেরিট করি। এই যেমন, এই চুক্তিটা আসলে আমি বানাইনি, এটা আমার হুম বাবা দাদা তাদের হুম। এটা পূর্বপুরুষ সব দীর্ঘদিনের প্র্যাকটিসের ফলে এটা দীর্ঘদিনের প্র্যাকটিস। সোসাইটি কিন্তু অ্যাডাপ্ট আমরা করে কিন্তু এটা ফেলে। সুফল ভোগ করি। আমার তো কোনো এক্স্যাক্টলি। রাইট নাই এই এই সুফল, এই জিনিসটাকে ধ্বংস করা। এই জিনিসটা যদি আমি আমার সন্তানকে দিয়ে যেতে চাই পারি, এটার সুফল সেও ভোগ করবে। এক্স্যাক্টলি। আই এটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ভ্যালুজ, যেটা আমাদের পরের জেনারেশনকে দিয়ে যেতে হবে। এবং এই যে দিয়ে যাওয়ার এই জায়গা থেকে গত 15 বছরে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে, সে সব জায়গায় আপনি অযোগ্য মানুষকে লয়্যালটির দোহাই দিয়ে উপরে উঠিয়েছে, এবং এই লোকগুলো সমাজের প্রতিটা জায়গায় বেয়াদবির এবং সব জায়গায় ধ্বংস করে ফেলেছে সব জিনিস। এবং এই যে আমাদের আজিজি, এই যে মানুষের সাথে একজন মানুষের যে আহ, একটা ভালোবাসার সম্পর্ক, হুম এই ভালোবাসার সম্পর্কটা নাই হয়ে গিয়েছে। এবং এইটার উৎকট বহিঃপ্রকাশ এখন আমরা সমাজে যেখানে, যেহেতু আমরা এখন স্বাধীনতা পেয়েছি, এই হুম স্বাধীনতার কারণে আমরা এর উৎকট বহিঃপ্রকাশ আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি এবং দেখতে পাবো। একটা উদাহরণ হচ্ছে কি, আপনি যে কথাটা বললেন যে বয়োজ্যেষ্ঠদেরকে যে সম্মান, এই সম্মানটা, এখানে একটা শর্ত আছে। বয়োজ্যেষ্ঠের একটা শর্ত আছে যে আপনি আপনার সম্মানটা রাখবেন। আপনি এখন, হুম শেখ হাসিনা তো আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ, হুম আমি তো তাকে হুম সম্মান করি না। হুম কারণ হচ্ছে যে কেন সম্মান করি না, কারণ তিনি যে সোশ্যাল যে কন্ট্রাক্ট, এটা হুম এটা দ্বিপাক্ষিক। আপনি যদি সম্মান রাখেন, আমি অবশ্যই আপনাকে সম্মান করব। হুম হ্যাঁ, এবং আপনি যদি আমার পক্ষের মানুষ নাও হন, হুম তাহলেও আমি এই সম্মানটা আমি মনে করি যে আমার আদর্শ যদি আপনি শেয়ার না করেন, তাহলেও আপনি এই সম্মান অবশ্যই পাবেন। হুম কিন্তু আপনি যদি আমার দেশের মানুষকে খুন করেন, আপনি যদি আমাদের দেশের প্রতিটা ইনস্টিটিউশনকে ধ্বংস করেন, হুম তখন আপনি সেই সম্মানের হকদার থাকেন না। এখন ওই জিনিসটা কিন্তু বাংলাদেশে 15 বছরে প্রতিটা ইনস্টিটিউশন, প্রতিটা জায়গায় এমন ভাবে ধ্বংস হয়েছে। এটা ভাইয়া মানে আমি মানে রাষ্ট্রীয় ইনস্টিটিউশন এবং সোশ্যাল ফেব্রিক, সোশ্যাল ভ্যালুজ সবকিছু সবকিছু সবকিছু। ধ্বংস হয়েছে। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে যদি সেটাই হয় তাহলে আমাদের ভবিষ্যতে জন্য কি অপেক্ষা করছে? আমরা কি এটাকে রিকভার করতে পারবো? ইয়েস, রিকভার আমরা করতে রিকভার পারলে করতে পারবো। কতদিন সময় লাগবে আর কিভাবে করব?